আমি বড় হয়ে তোমার বউ হব প্রহর ভাই। তুমি কি বিয়ে করবে আমায়? লিলি বুবুর মতো বউ সাজিয়ে অলিন্দ নিয়ে যাবে? নাকি পচা চাচুর মতো কষ্ট দিবে? জানো পচা চাচুর জন্য বিনু ফুপু কাঁদে। আমায় কোলে নিয়ে বলেছে বড় হয়ে যেন তার মতো ভুল না করি। এই অলিন্দ নীরের কারো হিয়ার সাথে যেন সন্ধি না করি। আচ্ছা প্রহর ভাই, এই হিয়ার সন্ধি কি? এসব কি খারাপ জিনিস? নিশ্চয়ই খারাপ, নয়তো ফুপু বারণ করবে কেন? আর কাঁদবেই বা কেন? 6 বছরের বাচ্চা মেয়ে মিথির মুখে এহেন কথা শুনে কপালে ভাঁজ পড়ল প্রহরের। সে ছাদে বসে কিছু লিখছিল, খাতা রেখে সবে দাঁড়িয়েছে। এমন সময় পিছন থেকে মিথি কথাগুলো বলে ওঠে। প্রহর বুকের সামনে ভাঁজ করে রাখা হাত দুটো নামিয়ে তাকালো ছোট্ট মেয়েটির দিকে। গালে হাত দিয়ে তারই দিকে চেয়ে আছে। হিয়ার সাথে সন্ধি বিষয়টা নিয়ে বেশ ভাবুক সে। কিশোর বয়সে এতটুকু বুঝতার হয়েছে, কিন্তু এই পুচকে মেয়েটাকে কি বুঝাবে? প্রহর বুকের মাঝে আবারও হাত ভাঁজ করলো। মিথির সামনে হাঁটু গেড়ে বসে গাল টিপে দিয়ে বলল, বড় হলে বুঝবে। এসব বড় না হলে কেউ বোঝে না। আর তোকে সব কে শিখিয়েছে? ছোট্ট মিথি ফিক করে হেসে দিল। বাহির হয়ে আসলো ফোকলা দাঁতের পিড়ি। তা দেখে প্রহর নিজেও হাসলো। মিথি আবার ভাবুক হয়ে ঠোঁট জোড়া উল্টিয়ে জানতে চাইলো। তাহলে বলো আমায় বিয়ে করবে? প্রহর প্রসন্ন হাসলো। বাচ্চা মেয়ের বাচ্চামো কথা মজার ছলে বলল, ঠিক আছে, করবো ছোট বউ। আগে বড় হ, তারপর তো বিয়ে। প্রহরের এক কথাতে মিথি পুরো বাড়ি আনন্দ নিয়ে বলে বেরিয়েছিল সে প্রহর ভাইকে বিয়ে করবে, অলিন্দ নীরের বউদের মতো হবে। তার এই চাওয়া মূলত অলিন্দ নীরের সব বউদের দেখেই। সকালে যখন সবাই মিলে মিশে রান্নার কাজে ব্যস্ত, তখন আগমন ঘটে মিথির। বাড়ির সবার বড় সায়দা বানুর কোলে গিয়ে বসে পড়ে। সবাইকে সে রোজ কাজ করতে দেখে। কত আনন্দ হাসি মজায় সকলে একসাথে কাজ করে। কোলে বসে সাইমা বানুকে মিথি বলে, ও দাদি, আমিও চাচি ফুপুদের মতো একসাথে থাকবো, কাজ করব। তাহলে তো এ বাড়ির কোনো ছেলেকে বিয়ে করাতেই হবে। এ বাড়ির বউ হলে তবে সবার সামনে থাকতে পারবি, নয়তো তোকে তো বড় হলে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠাতে হবে। সায়দা বানু সেই কথার প্রেক্ষিতে মিথির এমন প্রস্তাব। তাছাড়া সে কি আর এসব বুঝে নাকি? এই যে নিচে গিয়ে বলে বেড়াচ্ছে প্রহরের বউ হবে, তা শুনে সকলে হাসছে আর তার ছেলে মানুষই দেখছে। সেই হাসি আর মজা মিথির পিছু ছাড়লো না। 6 থেকে আজ তার বয়স 16। এখনো সেই 10 বছর আগের কথা বলে সবাই ওকে লজ্জা দেয়। সে কেবল ছুটে পালায় আর নিজেকে গালি দেয়। কেন সে ছোটবেলায় এমন কাণ্ড করেছিল? বড় হয়ে তো প্রহর ভাইয়ের দেখা মিলে না। হৃদয়ে তার জন্য এখনো কোনো অনুভূতিও বোঝে না। সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়েছে। অলিন্দ নীল মিথির ভীষণ পছন্দ। বাড়িটির গেটের সামনে শান বাঁধানো প্লেটে ছোট্ট অক্ষরে লেখা অলিন্দ নীল। গ্রামে এমন বাড়ি নেই বললেই চলে। এই বাড়িকল মানুষ দেওয়ান বাড়ি নামে চিনলেও সায়দা বানুর মুখে অলিন্দ নীল শুনে মিথিও তাই ডাকে। বাড়ির গেটের এক পাশে রয়েছে শিউলি ফুলের গাছ, আর এক পাশে বাগান বিলাস। এই শিউলি এবং বাগান বিলাস দুটোই মিথির ভীষণ প্রিয়। যদিও শিউলি একটু বেশি প্রিয়। মিথির মতে শিউলি আর প্রহর ভাই একই। দুজনকে বছরে একবার 2 মাস দেখা পাওয়া যায়। অলিন্দ নীলের গায়ে রংচটা ভাব দেখা দিয়েছে। 2 তলা বিশিষ্ট রংচটা বাড়িটির মতো পরিবর্তন হয়েছে সবকিছু। সময়ের সঙ্গে আরো পরিবর্তন হয়েছে। মিথি ষোড়শী কন্যা। প্রহরের বয়স বেড়েছে, হয়েছে তাগড়া যুবক। তার দেখা খুব একটা মেলে না। স্কুল কলেজ পেরিয়ে ভার্সিটিতে পড়ার জন্য পাড়ি জমালো শহরে। বছরে 2-1 বার গ্রামে আসে, আবার 2-1 দিন থেকেই চলে যায়। তার নাকি টিউশন আছে, নিজে পড়াশোনা আছে। প্রহর আসলেই মিথিকে ছোটবেলার কথা মনে করিয়ে দিয়ে ভাই বোনেরা বড়রা আরো বেশি খেপায়। সেজন্য প্রহর যখন আসে সে তখন অলিন্দ নীরের আশেপাশেও যায় না। মিথিদের বাড়িটা অলিন্দ নীরের ঠিক সামনে। মাঝে একটু ফাঁকা জায়গা আছে বটে। মিথি আর প্রহরের দাদা ছিলেন আপন ভাই। সে হিসেবে মিথির সেই বাড়িতে আসা যাওয়া লেগে থাকে, ছোট থেকে বড় হওয়া 2 বাড়ি মিলিয়ে। তবে আগের মতো কি আর আছে ওই অলিন্দ নীর? না, নেই। সকলে একসাথে থাকলেও কতজনের মনের পরিবর্তন এসেছে। মনে হিংসে জমা হয়েছে। সময়ের সাথে সম্পর্ক, মন সবই নাকি পরিবর্তন হয়। হয়তো সেজন্যই পরিবর্তন হয়েছে অলিন্দ নীরের মিলেমিশের সম্পর্ক। আজ সে বুঝে তার বিনু ফুপুর বলা হিয়ার সন্ধির মানে। বুঝতে পারে কেন বলেছিল। তাই তো সেসব ছুটে চলেছে নতুন পথের খোঁজে। যদিও হিয়ার মাঝে নেই কোনো হিয়ার বন্ধন, তারপরও সচেতন থাকা নয়কো অবিলম্বন। আজকাল অলিন্দ নীরে মিথি খুব একটা যায় না, কারণ সেখানে সেলিম চাচু যাকে
সে পচা চাচ্চু বলতো ছোটবেলায়। তার বউ মেরিনা খুব একটা পছন্দ করে না, কেউ না থাকলে মাঝে মধ্যে কথা শুনিয়ে দেয়। বেনু ফুপিকে নিয়ে কটাক্ষ করেও কথা বলে। মিথি শুনে কেবল চুপচাপ বেরিয়ে আসে। তার বেনু ফুপি ভালো আছে, স্বামী সংসার নিয়ে সুখে দিন কাটছে। অথচ এক সময় যাকে ভেবে অশোক ছিল, সে আজ ভালো নেই খুব একটা। অলন্দনীরের বড় কর্তা হলেন শমশের দেওয়ান। তার 4 ছেলে ও 2 মেয়ে। বড় ছেলে সোলাইমান দেওয়ান, ওনার 1 ছেলে 1 মেয়ে। বড় ছেলে পিয়াস, ছোট মেয়ের নাম প্রীতি। মেজ ছেলে সাহার দেওয়ান, তার 1 ছেলে 2 মেয়ে। ছেলে মিলন আর যমজ মেয়ে শ্রাবণী আর নবনী। সেজ ছেলে সানোয়ার দেওয়ান, তার 1 ছেলে 1 মেয়ে। বউ আর ছেলে মেয়েকে নিয়ে তিনি শহরে থাকেন, চাকরি করে সেখানে। আর সবার ছোট সেলিম দেওয়ান, তার কোনো সন্তান নেই। সেই সঙ্গে ঘরে নেই সুখ শান্তি, হয়তো প্রকৃতির নীলাখেলা। অন্যকে কষ্ট দিয়ে কখনো সুখের মুখ দেখা যায় না, এটা বোঝাতে এমন লীলা। পিয়াসের পড়াশোনা শেষ, সে গ্রামের এক স্কুলে শিক্ষকতা করছে। অল্প কিছুদিন হলো স্কুলে ঢুকেছে। বাড়ির বড় ছেলে হিসেবে বাবা চাচাদের কাজে সাহায্য করে। তাদের জমি জমা অনেক, গ্রামের সবচেয়ে বেশি জমি জমা তাদেরই। মানুষ হিসেবে পিয়াস বেশ ভালো, শান্তশিষ্ট, ব্যক্তি সম্পন্ন, অন্যরকম মানুষ। মিথির সাথে তার বেশ ভাবসাব। আগে দেখলে পালাতো, আর এখন পিছু ঘোরে। আবদার জুড়ে মেলায় নিয়ে যেতে, গাছের আম জাম পেড়ে দিতে। আগের দিনের কথা ভাবনার মাঝে ভাটা পড়লো। মোহনিয়া বেগম ডাক ছাড়লো মিথির নাম ধরে। মায়ের ডাকে মিথি ভাবুক দার্শনিক থেকে বেরিয়ে আসলো। খড়ের গাদার উপর বসেছিল, সেখান থেকে উঠে দৌড় দিল। মায়ের সামনে গিয়ে হাঁপাতে লাগলো। মোহনিয়া বেগম রাগান্বিত চোখ তাকিয়ে বলল, তোর বাপরে কি বলছিস? কোথায় কি বলেছি? তোর বাপরে বলছিস আমি তোকে স্কুলে যেতে মানা করেছি? মিথি ধরা পড়ে বাঁচতে বেচারি ভাব নিল। ওড়না কোন গোটাতে গোটাতে কাঁদো কাঁদো হয়ে বলল, পেট ব্যথা করছে এই জন্য যাইনি আম্মা। তোমার নাম বলেছি যাকে বকা না খাই। মোহমিয়া বেগম মেয়ের ছলচাতুরি বুঝতে পেরে ঝাড়ু নিয়ে ছুটে গেল। তার আগে মিথিও দৌড়। এক দৌড়ে পাড়ি দিল অনেকটা পথ। পিছনে তাকিয়ে দেখে তার মা আসেনি। বসে পড়লো কাঁচা রাস্তার একটি গাছের ছায়ায়। তাদের গ্রামের ভিতর দিয়ে একটা কাঁচা রাস্তা আছে, দুপাশে গাছ। যখন ভ্যান, অটো, সাইকেল কিংবা বাইক যায়, মনে হয় গাছগুলো তার সাথে যাচ্ছে। এমন ভাবনা ছোটবেলায় বেশি হতো এবং উপভোগ করত। হঠাৎ মিথি তার সামনে কারো পায়ের আঙুল দেখতে পেল। দৃষ্টি মেলে সামনে তাকালো। পিয়াস ভাই আপনি? তুই এখানে কি করছিস মিথি? মিথি আসল কথা চেপে গেল, কিছু একটা বানিয়ে বলল, এদিকটা এমনি ঘুরতে এলাম পিয়াস ভাই। আপনি কোথায় গিয়েছিলেন? আমি একটু বাজার গিয়েছিলাম। আম্মু কিছু সদাই আনতে লিস্ট দিয়েছিল। আসতে হুট করে এখানে অটোটা নষ্ট হলো, এই জন্য হেঁটে আসছি। চল, বাড়ি যাবি না? মিথি মাথা ঝাঁকালো, উঠে পড়ল মাটির বুক থেকে। পিয়াসের সাথে পা চালিয়ে হাঁটছে। পিয়াসের হাতে বড় ব্যাগ দেখে শুধালো। এত বাজার সদাই কিসের জন্য পিয়াস ভাই? পিয়াস দু হাতে বাজারের ব্যাগটা একটু রাখলো, তারপর উত্তর দিল, কাল তো প্রহরে আসবে, তুই জানিস না? মিথি থমকে গেল। নামটি শুনে মনে পড়লো শেষবার তার আগমন হয়েছিল 5 মাস আগে। মনে মনে ভাবলো, প্রহর ভাই আসবে? তাহলে তো ওই বাড়ি যাওয়া যাবে না। ভাগ্যিস পিয়াস ভাই বলল। কি ভাবছিস প্রহর আসবে বলে ও বাড়ি আর যাবি না তুই? তা পিয়াসের হাসির স্বরে বলা কথায় মিথি মুখ বাঁকালো। পিয়াস আবারও হেসে মজা নেওয়ার ফয়দা করে বলল, তোকে প্রহরে আমাদের পাশে গ্রামের কাফেলা পাগলা আছে না, ওর সাথে তোর বিয়ে দিবে নাকি? মিথি রাগ হলো। রাগে নাকের পাটা ফেপে উঠল, ফুঁসে উঠল মুহূর্তে। বলল, কবে বলেছে এই কথা প্রহর ভাই? পিয়াস আড়ালে মুখ চেপে হাসলো, আবার স্বাভাবিক হয়ে না জানার ভান ধরে বলল, আগেরবার যখন আসলো তখন তো সবাই সামনে বলল তোকে কাফেলা পাগলার সাথে নাকি বেশ মানাবে। তুই আজ সে একে ধারছে মানুষ, দুইজনে আবল তাবল বকিস নাকি? মিথি যেন আরো রেগে গেল। রাগে গিজগিজ করতে করতে ছুটলো হনহনিয়ে। পিয়াস অনেকটা পিছিয়ে পড়লো। মিথি এগিয়ে যেতেই পিছু ডাকলো, কিন্তু সে আর শুনলো না। মজা লুটে হেসে উঠলো পিয়াস, ধীর কণ্ঠে আওড়ালো, মজাও বোঝে না, কি অবুঝ সে পাখি। তারপর হাত ছাড়লো। কিছু মনে করে আবার মজাও হাসলো বোঝে না, কি সামনে অবুঝ তাকিয়ে। সে পাখি। ততক্ষণে মিথির আর দেখা নেই। অতঃপর সেও তাড়াহুড়ো করে ভারী ব্যাগ নিয়ে ছুটলো। ধরণীতে সন্ধে নেমেছে।
সূর্যাস্ত ডুবে গিয়েছে কিছুক্ষণ পূর্বেই। আকাশ রক্তিম বর্ণ থেকে আঁধারে নিমজ্জিত হলো। পাখিরা ফিরেছে নীড়ে। কৃষকরা ঘরে ফিরেছে, অনেকে আবার কেউ ফিরতে আছে। গ্রামে এখন ধান লাগানোর মৌসুম। চারিদিকে মাঠ ভর্তি ধানের ছোট চারায় ভরে উঠবে কিছুদিন বাদেই। মৌসুম বাদে সেই মাঠে চঞ্চল মিথি ছুটে খেলে বেড়ায় সঙ্গী নিয়ে। রাত হওয়াতে মিথি বাড়ির সামনে দাঁড়িয়ে উকিঝুঁকি মারছে। এখন তার বাবার উপশহর থেকে ফেরার সময়। মিথির বাবার উপশহরে বড় দুখানা কাপড়ের মার্কেট আছে। সেখানে আরো কর্মচারী আছে, তিনিও সকালে যান, রাতে ফিরেন। গ্রামেও কিছু জমি জমা আছে, সব মিলিয়ে বেশ সুন্দর দিন কাটে। গ্রামে এরকম চলা হাতে গোনা কয়েকটা সচ্ছল পরিবার আছে। তাদের মধ্যে মিথিরাও আছে, আবার তাদের থেকে আরো কয়েকজনের বেশি আছে। এক কথায় দিব্যি সুন্দর মতো দিন চলে যায়, না থাকুক সবার মতো। তখনই বাইকের শব্দ ভেসে আসলো। দূর থেকে মিথি চিনতে অসুবিধা হলো না তার বাবাকে। মানিক সাহেব বাড়ির দরজার সামনে বাইক দাঁড়া করালেন। বাইক থেকে নামতেই মেয়ে ছুটে আসলো। মিথি হাত বাড়িয়ে দিল। তিনি বুঝতে না পেরে ইশারায় জিজ্ঞেস করলো, কি? আবার চুড়ি দাও, তোমাকে আনতে বলেছিলাম যে। দুঃখিত আম্মা, ভুলে গেছি। বলেই মাথায় হাত রেখে জিভ কাটলো। মিথি রাগ হলো, বুকের সাথে দুহাত ভাঁজ করে মুখ গোমড়া করলো, দাঁড়ালো এক পাশে, বলল, তোমার সাথে কথা নেই আব্বা। মানিক সাহেব মেয়ের কাণ্ডে হাসলো। চুরির প্যাকেটখানা চুপি চুপি বাহির করলো। মিথির গোমরা মুখে সামনে ধরতেই মিথি হেসে উঠে খপ করে নিয়ে নিল। আমার ভালো আব্বা, আমি জানতাম তুমি ভুলে যাওয়ার নও। মিথি দৌড়ে ঘরে গেল। মানিক সাহেব মেয়ের আনন্দে আনন্দিত হয়ে আরো হাসলো। মোহনিয়া বেগমকে হাত ছেড়ে ডাকলো। মিথির মা, এদিকে শুনে যাও। মিথি পড়তে বসেছে। সামনে তার ম্যাট্রিক পরীক্ষা। মোহনিয়া বেগম জোর করে পড়তে বসিয়ে দিয়েছে। পাশে রীতিও আছে, তাকেও তার মা পড়তে পাঠিয়েছে। নয়তো তার পড়তে ভালো লাগে না মোটেও। রীতি সবে ক্লাস 7-এ পড়ে। যতটুকু পড়ে যেন ফেল না হয় এই ভয়ে। তার মতে এত পড়ে কি হবে? দাদি চাচিদের কথায় সেই তো বিয়ে করে থালা বাসনই মাজতে হবে। এ কথা মিথি যতবার শোনে ততবারই হাসিতে ফেটে পড়ে। গ্রামের মূলত ক্লাস 6 থেকে মেয়েদের বিয়ে দেওয়া শুরু করে। গ্রামের মানুষদের মতে মেয়েদের এত পড়িয়ে কি হবে? মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিবে, ঝামেলা শেষ। অনেকে স্কুলের গণ্ডি পেরোতেই পারে না। যারা একটু ভালো চলে বুঝে তারাই মেয়েদের পড়ায়। গ্রামে মিথির সমবয়সী অনেকের বিয়ে হয়ে গেছে, কেউ তো বাচ্চার মা হয়ে গেছে। মিথি খারাপ ছাত্রী না, তবে পড়তে চায় কম। তবুও জোর করে হলেও পড়ে, মোটামুটি রেজাল্ট আসে। কিন্তু তার মায়ের কথা ভালো ফলাফল করতে হবে। বাবার স্বপ্ন কলেজ পর্যন্ত পড়াবে। চাইলে ভার্সিটির কথা ভেবে দেখবে। মিথি প্রথমে একটু পড়লো, এখন খাতায় আঁকিবুকি করছে আর বিরক্তি হচ্ছে। আর যেন পড়ায় মন বসছে না। রীতি তো একটু অক্ষরও পড়ছে না। দুজনে ভাবছে কিভাবে পড়ার টেবিল থেকে উঠা যায়। রীতি ছোটবেলায় তো পড়ার নাম বললেই নাকি তার ঘুম আসতো, এবং সত্যি সত্যি ঘুমিয়ে পড়তো। এসব তার মা চাচিদের থেকে শোনা গল্প। মিথি আর রীতির পড়া থেকে মুক্তির পথ বোধহয় আসলো। শার্লিন দৌড়ে তার ঘরে উপস্থিত হলো। শার্লিন সম্পর্কে ফুফাতো বোন হয়। দেওয়ানবাড়ির নাতনি সে। সে মিথিরও বড়। সে এবার কলেজে উঠেছে। শার্লিন হাঁপাতে হাঁপাতে দরজার কাছ থেকে বলল, তোকে নানু ডাকছে মিথি। ব্যাস, ওকে আর পাইকে। তড়িৎ বেগে ছুট লাগালো। রীতিও পড়া থেকে মুক্তি পেয়ে আনন্দিত হয়ে উঠল। মোহনিয়া বেগম পেছন থেকে চিল্লিয়ে বলল, তাড়াতাড়ি আসবি। সে কি আর কারো কথা শোনে? তার দৌড় থামলো গিয়ে সিঁড়ি বেয়ে উঠে শমশের দেওয়ানের গান ঘরের সামনে। তিনি মিথিকে দেখে চমৎকার হাসলেন। কাছে ডেকে বললেন, আয় দাদু, তোকে ছাড়া গান জমছে না। মিথি গিয়ে বসলো তার পাশে। সামনে রাখা হারমোনিয়াম, আশেপাশে গানের বাদ্যযন্ত্র, আরো অনেক কিছু আছে। শমশের দেওয়ান বেশ রসিক মানুষ বটে। বয়স বাড়লেও তার গানের প্রতি ভালোবাসা যায়নি। ছোটবেলা থেকে গানের প্রতি প্রবল ভালোবাসা ছিল। ওনার কণ্ঠ বেশ সুন্দর। যুবক বয়সে আরো সুন্দর কণ্ঠের অধিকারী ছিল। স্বপ্ন গায়ক হওয়ার থাকলেও গ্রামের গণ্ডি পেরিয়ে এত জমি জমা সবকিছু দেখাশোনার ভার কাঁধে পড়লে তার সম্ভব হয়নি। তাই তো তিনি সবগুলো একটি ঘরের মধ্যে সন্ধি করে রেখে মাঝে মধ্যে নিজেকে আনন্দে রাখতে গান গায়। সঙ্গী হিসেবে মিথিকে রাখে, কারণ মিথিরও গান পছন্দ এবং সুন্দর গাইতে পারে। তিনি হারমোনিয়াম বাজান, কখনো মিথিও গায়। আজও শমশের দেওয়ান মিথিকে বলেন, আজ তুই একটা গান গাতো, মন খানা ভালো নেই।
বুড়োর শখ কত? আমি তোমারে গান শোনাবো কেন? তোমার বুড়িকে ডাকো না, সে এসে গান শোনাবে তোমায়। তুই কাকে গান শোনাবি শুনি? আমি শোনাবো আমার মানুষকে, তোমার মতো বুড়োকে নয়, বুঝেছো? শমশের দেওয়ান হাসলেন। তিনি জানেন মিথি মজা করতে এসব বলছে। তার সাথে বেশ সুন্দর সম্পর্ক। মিথির দাদা ছোটবেলায় মারা যাওয়ার কারণে তাকেই দাদা বলে ডাকে এবং মানেও বেশ। মিথি ইশারায় হারমোনিয়াম বাজাতে বলল। হারমোনিয়ামের সুর শুরু হতেই তার প্রিয় গানখানা গাইতে শুরু করলো। অলিরও কথা শুনে বকুল হাসে। কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরারও ধুলিতে যে ফাগুন আসে কই, তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। দাদু কেমন আছো? অনাকাঙ্ক্ষিত কণ্ঠ শুনে মিথি চমকে উঠল। তার গাওয়া গান মাঝপথে থেমে গেল। তড়িৎ গতিতে তাকালো দরজার পানে। তার বুক কাঁপছে, মন চাইছে পালাতে, কারণ মুখে চমৎকার হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে এক পুরুষ। গায়ের রং টমাটে শ্যামলা, উচ্চতা অনেকটা লম্বা। নাম তার প্রহর। প্রহর, যাকে সে প্রহর ভাই ডাকে। ছোটবেলায় ভুলে বউ করা প্রস্তাব দিয়েছিল। চোখে মোটা ফ্রেমের চশমা যোগ হয়েছে। কই, আগে তো ছিল না। এখন কি চোখে সমস্যা হয়েছে? মিথির আকাশ কুসুম ভাবনার মাঝে শমশের দেওয়ান হেসে বলে উঠল। নিয়মিত তোর না হওয়া স্বামী এসে গেছে। মিথি নিজের ধ্যানে ফিরে আসলো। আবারও শুরু হলো সবার এক কথা। কিছুটা লজ্জা পেলেও সাথে বিরক্ত হয়ে উঠে পড়লো। কিছু বলতে মুখ খোলার আগেই অপর প্রান্ত হতে নিজস্ব উত্তর এলো। সে হতে চেয়েছিল এই বাড়ির বউ, আমি তো এবারে ছেলে নয়। সুতরাং এই কথা বলে তাকে অস্বস্তি আর আমায় দ্বিধায় ফেলা দরকার নেই। মিথি যাওয়ার জন্য পা বাড়িয়েছিল। প্রহরের কথা শুনে তার পা জোড়া থেমে যায়। তার কষ্টে ভরা কথাটা বারবার কানে বাজতে থাকে। সে এবারে ছেলে নয়। মিথি একবার পিছনে তাকালো। প্রহরের ঠোঁটের কোণে স্মিত হাসি। শমশের দেওয়ানের মুখ গম্ভীর। বোঝা গেল প্রহরের কথায়। এজন্য সে এগিয়ে এসে শমশের দেওয়ানের কাঁধ জড়িয়ে নিল। বলল, মুখ গোমরা করো না, চলো, তোমার বউ তোমার অপেক্ষায় আছে। কখন তুমি তার কাছে যাবে? নিজ হাতে মালিশ করবে বুড়ো কোমর। তুই তুই ঠিক হবি না। প্রহর বেরিয়ে গেল। থামলো দরজার কাছটায়। মিথি এখনো দাঁড়িয়ে আছে। মিথির দিকে নজর বুলিয়ে আবারও নজর দিল নিজ হাতে থাকা ঘড়ির পানে। তারপর বলে উঠল, আগে না বুঝলেও সময়ের সাথে সাথে অনেক কিছু বুঝলাম। তার মধ্যে শ্রেষ্ঠ হলো আমার অবস্থান। আমি এক ভেসে আসা কচুরি পানা, যার স্থান পুকুর থেকে নদীতে হলেও সে ভুলে নেই তার আগের স্থান। প্রহর তার অবস্থান ত্যাগ করলো। মিথি বোঝার চেষ্টা করলো তার কথার মানে, তবে বুঝতে পারলো না। এত কঠিন বাক্যের অর্থের সাথে সে পরিচিত নয় এখনো। তবে শমশের দেওয়ান ঠিকই বুঝতে পারলেন। হতাশ হয়ে ভাবনায় ডুবে গেলেন। তখনই মনে পড়লো এক বীভৎস দিনের ঘটনা। প্রভাত হতেই কৃষকরা মাঠে ছুটছে ধান বোনার উদ্দেশ্যে। গ্রামের মানুষ ভোরবেলা উঠে কাজে লেগে পড়ে। সূর্যোদয়ের মাধ্যমে সকালের সূচনা ঘটে। তবে কেউ তার আগেও উঠে পড়ে। সূর্য উঠছে সবে। সোনালি রং ছড়িয়ে পড়েছে পূর্ব আকাশে। পাখির কিচিরমিচির কলতানে ঘুম ভাঙে। পাখিরা উড়ে বেড়াচ্ছে দিগন্তে। কৃষকরা কোদাল ঘাড়ে নিয়ে মাঠের পানে যাচ্ছে। কেউ ধান বুনছে, কেউ বা আইল দিচ্ছে। এমনই মুহূর্ত কেউ ফোনের ক্যামেরায় বন্দি করছে। আরে প্রহর বাবা না, কেমন আছো? কতদিন পরে তোমার দেখেছি। বাড়িতে আসো না নাকি? প্রহর পিছনে তাকালো। ছবি তোলা বাদ দিয়ে ফোনটা পকেটে রাখলো। গফুরকে দেখে হেসে উত্তর দিল, ভালো আছি চাচা, আপনি কেমন আছেন? হাসান কেমন আছে? লোকটার বেজার কণ্ঠ। ছেলের কথা শুনতে চাওয়াতে চোখ মুখ নিভে এলো। বলল, মুই ভালো আছি। তার কথা আর কি কমু কও। সারাদিন কই কই থাকে, খোঁজ পাওয়া যায় না। তোরে মানুষ করতে পারুম না। নেশাবাতি তার রুহ ফুসফুসের সাথে মিশে গেছে। কিছু কইলে শুনে না। মা বাপের সাথে খারাপ আচরণ করে। প্রহর শুনল। একটু ভাবুক হয়ে চিন্তা ভাবনা করে ঠোঁটের কোণে তীর্যক হেসে বলল, চাচা, ছেলেটা ছোট থেকে শাসন করলে তেমন হতো না। ছোটবেলা থেকে দেখতাম আশকারা দিতেন। চাচিরে বাজে ভাষা বকা দিলেও যেন আনন্দ পাইতেন। তখন শাসন করলে কি আর এই দিন দেখতে হতো? এখন বুঝতে পারছেন কত বড় ভুল করেছিলেন। আজকাল গ্রামে নেশার প্রভাব বেড়েছে। ছোট ছেলেগুলো নেশার খপ্পরে পড়ে জঙ্গলের আড়ালে বসে নেশায় বুঁদ হয়ে যায়। এসব হওয়ার পিছনে আশেপাশের কিছু স্বার্থলোভী মানুষের দায়ী, যারা টাকার লোভে হাতের নাগালে নেশার বন্দোবস্ত করে দিচ্ছে। লোকটা শুনল।
চোখে মুখে অনুতপ্ত আর বিষাদের ছাপ। ঘাড়ের কোদালটা আবার ঘাড়ে নিয়ে আইল পথে হাঁটা ধরে মাঠের কাজের উদ্দেশ্যে। প্রহরও হাঁটা ধরল বাড়ির পথে। এই আইল থেকে অলিন্দনির স্পষ্ট দেখা যাচ্ছে। তাকিয়ে থাকলো কিছুক্ষণ। হঠাৎ কিছু স্মৃতি মনে পড়তেই চোখ ভিজে উঠল। কারো শূন্যতা গ্রাস করলো তাকে। এই শূন্যতা তাকে পোড়ায়, হৃদয় ক্ষতবিক্ষত করে দেয়। এই যন্ত্রণা থেকে বাঁচতে মূলত গ্রামে কম আসে। তবুও স্মৃতি আর যন্ত্রণা তার পিছু ছাড়ে না। কিছু স্মৃতি আর দুঃখ আজীবনের সঙ্গী হয়ে রয়, যাকে এক কথায় বলা যায় ব্যক্তিগত দুঃখ। বাড়ির কিছুটা সামনে আসতেই প্রহর থেমে যায়। কোথাও থেকে ফিসফিসানি কণ্ঠ ভেসে আসছে। প্রহর আশেপাশে তাকালো। চোখে তো কিছু পড়ছে না, আশেপাশে তো কেউ নাই। তবে শব্দের উৎস খুঁজতে একটু হেঁটে গেল বাম দিকে, আমলিচু বাগানের দিকে। ফিসফিসানি শব্দ বন্ধ হলো। প্রহর তির্যক চাহনিতে তার মস্তিষ্কে মুহূর্তে ধরা খেলো। পাতা নড়া শব্দে গাছের উপরে তাকালো। নজরে আসতেই কপালে ভাঁজ পড়লো। চোখ মুখ কুঁচকে বিরক্তি লুকিয়ে বলল, সাত সকালে গাছে কেন উঠেছিস? হাত পা ভেঙে পেছনে পড়ে থাকা সাত জেগেছে? নাম তাড়াতাড়ি। মিথি অমনেই বসে রইল। গাছের উঁচু ডালে বসে আম খেতে খেতে বলল, আর কয়টা আম পেরেই নামছি, আপনি যান। প্রহর কপাল ভাঁজ করে তাকালো। ভয় দেখাতে বলল, চাচিকে ডাকবো? দাঁড়া, ডাকছে। মায়ের নাম শুনতেই মিথি ভয় পেল। কাচুমাচু হয়ে তড়িৎ গতিতে বলল, এই না না প্রহর ভাই, প্লিজ আমাকে ডাকবেন না। আমার জানতে পারলে আস্ত রাখবে না। রীতি, বেরিয়ে আয়। গাছের আড়ালে লুকিয়ে থাকা রীতিও কেঁপে উঠল। গাছের আড়াল থেকে বলল, আমি কিছু করিনি প্রহর ভাই, মিথি আপা আমাকে ডেকে এনেছে, দয়া করে আম্মাকে বলবেন না। এই রীতি, তুই তো সেই পোল্টিবাজ রে। প্রহর ভাই আসতে ভয়ে পাল্টি খেয়ে গেলি। তুই না রাতে বললি সকালে যখন সবাই কাজে ব্যস্ত থাকবে তখনই যেন আম চুরি করতে আসবো। রীতি চুপ হয়ে গেল। গাছের আড়াল থেকে বেরিয়ে দিল দৌড়। মিথি হাঁ করে তাকিয়ে রইল। বাঘের মুখে রেখে পালালো। আল্লাহ, এর চেয়ে তো মীর জাফরও ভালো ছিল। তাড়াতাড়ি নেমে আয়, নয়তো। বলার সাথে সাথে মিথি হুড়মুড়িয়ে নেমে আসলো। তাড়াহুড়ো করতে গিয়ে গাছের নিচু ডাল থেকে ধপ করে পড়ে গেল। মা গো! মিথির চিৎকারে প্রহর তাকালো। সে যাওয়ার আগে পিয়াস উপস্থিত হলো। মিথি কাঁদছে আর বলছে, পাটা নিশ্চয়ই ভাইয়া গেছে। আমি আর হাঁটতে পারবো না পিয়াস ভাই। কিছু হয়নি, চুপ থাক। তুই গাছে উঠতে গেলি কেন? আমাকে বলতি, তাহলে পেরে দিতাম। নিজে গাছে উঠে আম পেড়ে খাওয়ার মজা আলাদা, শুধু আম্মা না দেখতে পেলেই। পিয়াস আর কিছু বলল না। পায়ে হাত দিয়ে পায়ের গোড়ালি উপর থেকে নিচ ঘুরিয়ে টান দিল। মিথি আবারও চোখ খিচে মা গো বলে চিৎকার দিল। পিয়াস একটু সরে গেল, বলল, ঠিক হয়ে যাবে, পা মচকে গেছিল, এখন হাঁট। মিথি উঠে পা বাড়াতে একটু ব্যথা অনুভব করলো। পড়ে নিতে চাইলেও পিয়াসকে ধরে। তারপর ধীরে ধীরে হাঁটে পিয়াসের সাথে বাড়ির দিকে যায়। প্রহর কেবল চোখে তাকিয়ে দেখলো, যেভাবে দেখে চাঁদ। হাতের কঞ্চিটা ফেলে যেতে যেতে আওড়ালো, চারদিকে ভালোবাসার গন্ধ পাই। কেবল আমি স্মৃতির আধারে হারিয়েছে। ভাগ্য খারাপ না, ভালোই। কপালে চাঁদের আলো না জুটলেও অমাবস্যার আধার জুটছে, এই তো অনেক। খাওয়ার সময় কাঠের টেবিলে সবার হাজিরা চাই। শমশের দেওয়ানের নিয়ম বলা যায়। সব ছেলে নাতনিদের নিয়ে একসাথে খাবেন। সকালে খাওয়ার সময় হয়েছে। 3 ছেলে নাতি নাতনিরা বসে পড়েছে, কেবল প্রহর আসেনি। পিয়াস মাত্র এসে বসলো। মিলন অসুস্থ, এজন্য তার বউ ঘরে খাবার নিয়ে গেল। শ্রাবণী আর নবনী দুটোতে কি নিয়ে ঝগড়া করছে। সায়দা বানু বিরক্ত হয়ে বলল, তোরা দুটো চুপ করবি না, নাকি লাটের বাড়ি খাবি? সারাদিন চুলোচুলি করিস, দেখ তো শালীন কেমন চুপচাপ থাকে। ওর মতো চুপচাপ থাকতে পারিস না? শমশের প্রহরকে আসতে না দেখে পিয়াসকে বলল, প্রহর কোথায় দেখতো, খেতে ডেকে নিয়ে আয়। পিয়াস উঠল, কিন্তু থেমে গেল। অরুণা বিরক্ত চাহনি নিয়ে বলল, পেটে ক্ষুধা লাগলে না আসতো, সে কি জানে না সবাই একসাথে খায়? প্রতিবার আসলে এমন নাটক করে কেন? আমরা সব বসে থাকি তার নাটক দেখার জন্য। মেরিনা অরুণাকে চুপ করতে বললেন। সামনে শ্বশুর আছেন, সে মুখ বাঁকালো। কেন জানি প্রহরকে সে পছন্দ করে না। মেজ বউয়ের কথায় শমশের দেওয়ান রুষ্ট হলেন। চোখ মুখ শক্ত করে তাকালেন। ছেলেকে উদ্দেশ্য করে বলল, এমন কথা পরিবর্তী কখনো শুনলে এ বাড়ির তোমার বউয়ের জায়গা হবে না সাহার।
তাকে বলে দাও সেও এই বাড়ির একজন। যা পিয়াস প্রহরকে ডেকে নিয়ে আয়। পিয়াস উঠল, যেতে পা বাড়াতেই দেখলো তার মা সুচরিতা বেগম প্রহরকে নিয়ে আসছে। কি যেন বলছে আর হাসছে দুজনে। সুচরিতার সাথে প্রহরের বেশ ভাব ছোটবেলা থেকেই। তিনি ছেলের মতো ভালোবাসেন, আগলে রাখেন হয়তো এজন্যই। এ বাড়িতে ভালোবাসা বলতে তার কাছেই পায়। আয় বস তো। না খেয়ে শুকিয়ে গেছিস, বাড়িতে আসিস না? কাছে হলে ভালো মন্দ রেঁধে পাঠাতে পারতাম, অনেক দূরের পথ চেয়ে। প্রহর হেসে বসলো। বাড়ির বউরা সবাইকে খেতে দিল। অরুণা ভেতরে ভেতরে ফুলে রইল, মুখ ফুটে বলতে পারলো না কিছু। সামনে শমশের দেওয়ান রয়েছে। মেরিনা চুপচাপ দাঁড়িয়ে আছে বরাবরের মতোই। তার চোখে মুখে বিষাদের ছাপ। হাসে না, ঠিক মতো খায় না। সেলিম স্ত্রীর পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তিনিও যে ভালো নেই। সুচরিতা বেগম প্রহরের খাওয়া দাওয়ার দাবিদারি করছে, যেন তাকে একেবারে সব খাইয়ে ছাড়বে। শমশের দেওয়ান বড় বউয়ের ব্যবহারে বরাবরের মতোই খুশি হলেন। সেই প্রথম লক্ষ্মী, যাকে পছন্দ করে দূর গ্রাম হতে ছেলের বউ করে এনেছিলেন। চালাহীন ঘরে দেখেছিলেন ছোট মেয়ে বসে আছে। বউ করে আনার পর কতজনের কত কথা। এতটুকু মেয়ে কি বুঝবে সংসারের? সে মেয়ে আজ কত বড় হয়েছে, সন্তান সংসার সব আগলে রেখেছে। বিকেল হতেই মিথি আর রীতি তাদের কাজে প্রস্তুতি নিল। তবে সে কাজ কি তাদের সফল হলো? মিথি রীতিকে ডাকছে। এই রীতি, তাড়াতাড়ি আয়। রীতি আসতেই তার যাওয়ার জন্য পা বাড়ালো। দরজার সামনে যেতেই প্রহরের মুখোমুখি হলো। প্রহর সবে তাদের বাড়িতে ঢুকছিল। দুজনকে একসাথে হন্তদন্ত হয়ে যেতে দেখে প্রহর ভ্রু কুঁচকালো। জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? হাতে কি? মিথি টপ করে হাত পিছনে লুকালো, মাথা নাড়ালো। মুখে কিছু বলার আগে রীতি ভয়ে আগেই বলে দিল, আমি কিছু জানি না প্রহর ভাই, সব মিথি অপু জানে। বলে দিল ভোর দৌড়। মিথি তাকিয়ে রইল, দাঁত কিরমির করে ধীরে আওড়ালো, সব সময় মেয়েটা আমারে ফাঁসিয়ে দিয়ে যায়। মির্জাফরের বংশধর থুকু, শুধু মির্জাফর হবে। বংশধর হলে তো আমিও নিজেও। আমার এক কথা শুনতে শুনতে আমিও তেমন বলা শুরু করেছি। আমার মতে আমার বাপের বংশ মির্জাফরের বংশ, আর তার বাপের বংশ সাধু বংশ। এটা সব পরিবারের মায়েদের কথা। কি হলো? কোথায় যাচ্ছিলে? মিথি কেঁপে উঠল। ভয় পেল না, তবে কথা কাটাতে বাহানা বানাতে 1 মিনিট সময় নিল। একটু ভেবে বলল, গ্রামের ওই পাশে যাচ্ছিলাম। কেন? ওইদিকে নাকি জাদু খেলা দেখায় লোক এসেছে। এই জন্যই দৌড়ে যাচ্ছিলাম যাতে শেষ না হয়ে যায়, কিন্তু মাঝখানে আপনি এসে সব ভেস্তে দিলেন। প্রহর শুনল, গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। মিথি দৃষ্টি লক্ষ্য করলো, মনে মনে ভাবছে, আমার কথা কি বিশ্বাস করলো না নাকি? আরে প্রহর, ওখানে দাঁড়িয়ে আসো কেন? আসো, ভেতরে আসো। প্রহর এগিয়ে আসলো। মিথি ঠায় দাঁড়িয়ে রইল। মোহনিয়া বেগম বসতে দিলেন। কি যেন গল্পে মাতল। মোহনিয়া বেগম মিথিকে উদ্দেশ্য করে বলল, তোর দাদিকে ডেকে আনতো, প্রহরের সাথে কি জানি কথা আছে বলেছিল। মিথি রাগ লাগলো। একে কাজ হলো না, তার মধ্যে এখন যেতে হবে ডাকতে। মিথি বিরক্তি দেখে প্রহর মনে মনে হাসলো। মিথি বোধহয় তা খেয়াল করলো। কাকে যেন মনে মনে বকতে বকতে তরতরিয়ে বাহিরে চলে গেল। প্রহর শুধু দেখলো, তারপর আবারও গল্পে মেতে উঠলো। প্রহর সিঁড়ি বেয়ে উঠে নিজের ঘরের দিকে যাচ্ছিল। সামনে কেউ একজন আসাতে হুট করে থেমে গেল। সামলে নিল নিজেকে। প্রহর, কেমন আছো? কালকে আসলে অথচ ভাবির সাথে দেখাও করলে না, কি ব্যাপার? ভাবিকে কি ভালো লাগে না? দেবর ভাবির সম্পর্ক হয় কত মধুর, অথচ তুমি। সানিয়া এগোতেই প্রহর পিছিয়ে গেল। প্রহর সানিয়ার কথায় বিরক্ত প্রকাশ করলো, সাথে রাগও হলো। কথা না বলে পাশ কেটে যেতে নিল। সানিয়া আবার পথ আটকালো। প্রহর এবার রাগে দাঁত চেপে বলল, মিলন ভাই, কি বলবো? আপনার এমন বিরক্তিকর আচরণের জন্য আমার কথা বলতে রুচিতে বাধে। সময় থাকতে ভালো হন, নয়তো এই বাড়িতে টিকতে পারবেন না। প্রহর চলে গেল, রেখে গেল ক্ষিপ্ত চাহনি। সানিয়া রেগে চলে গেল তা আর বলল, নাই চাল চুলো, আবার দিমাগের শেষ নেই। সময় আসলে শেষ দেখা যাবে, কে টিকতে পারবে আর কে পারবে না। গ্রাম মানে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। রাত 10টা বাজতেই গ্রামের মধ্যে কেমন শুনশান পরিবেশ। শহরের মতো মধ্যরাত পর্যন্ত কেউ জাগে না। রাতে ভেসে আসে না যান্ত্রিক আওয়াজ। সবাই ঘুমিয়ে গেছে, নিস্তব্ধতা বিরাজ করছে। অলিন্দুনীরের প্রায় সকলে গভীর ঘুমে।
কেবল জেগে আছে দু একজন। তার মধ্যে একজন প্রহর। হাত ঘড়িতে টাইম দেখলো 11টা বাজে। ছাদে থাকা কাঠের চেয়ারটা টেনে বসলো। আজ আকাশটা ভীষণ সুন্দর। আকাশে সুন্দর একখানা অর্ধচাঁদ উঠেছে। জ্যোৎস্না রাত যেন চারপাশে ঝিকঝিক করছে। থেকে থেকে মাঠ থেকে কোলা ব্যাঙের ডাক ভেসে আসছে। প্রহর চোখ বন্ধ করলো। দুঃখের সাথে সন্ধি করতে তার এখানে আসা। জীবনে সুখের চেয়ে দুঃখের পরিমাণ বেশি। যতটুকু সুখ ছিল তা অসুখে পরিণত হয়েছিল সেদিন। তারপর থেকে আর তার জীবনে বিরাট সুখের দেখা মিলেনি। মিলেছে কেবল দুঃখের যন্ত্রণা। সুখ দুঃখের হিসাব মেলাতে গিয়ে একাকিত্ব বাড়লো। হুট করে প্রহর অনুভব করলো কেউ তার পাশে এসে দাঁড়িয়েছে। তড়িৎ গতিতে চোখ খুলল। অনাকাঙ্ক্ষিত মানুষটিকে দেখে একটু অবাক হলো। তার হাতে থাকা জিনিসটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি এসব কবে থেকে চলছে? যেদিন থেকে অশ্রু জড়ানো অভিশাপে পড়েছি, কাউকে কাঁদিয়ে সুখে থাকার চিন্তা করেছি, সেদিন থেকে আরো অসুখে মরেছি। বাঁচতে গিয়ে যেখানে হিমশিম খাচ্ছি সেখানে সুখ ধরতে চাওয়া বিলাসিতা। তাই ক্ষণিকের সুখ নাকি উল্লাস তা জানি না, তবে ক্ষণিকের সুখ হলেও অসুখ থেকে মুক্তি মেলে। প্রহর কেবল শুনলো। মুখের ভঙ্গিমা দেখে বোঝা মুশকিল তার মনের মধ্যে কি চলছে। কেবলই আকাশ পানে চেয়ে বলল, সুখ সবাই চায়, কিন্তু পায় কজন? অসুখ কেউই চায় না, তবুও পিছু ছাড়ে না। সুখ আনন্দ দেয়, অসুখ দেয় যন্ত্রণা। সে যন্ত্রণার অনলে পড়ে মানুষ হয় দিশেহারা। রুহেল হাসছে, আরো বলছে, তাড়াতাড়ি যা কচ্ছপ, নয়তো দেখবি রফিক স্যার দেরি করে যাওয়ার জন্য কান ধরে দাঁড় করিয়ে রাখবে। মিতি ভাবলো সত্যিই তো, দেরি হলে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। রফিক স্যার যে কড়া, তার অঙ্ক ক্লাস প্রথম ঘন্টায় পড়ে। তাড়াতাড়ি রীতিকে নিয়ে পা চালালে। হঠাৎ মনে পড়লো আমাদের ক্লাস শুরু রুহেল ভাই কেমনে জানলো? আমাদের ক্লাসরুমটা ভেতরে, বাহির থেকে দেখা যায় না। ধুর, তাড়াতাড়ি যেতে হবে, এত ভেবে লাভ নেই। স্কুল ছুটি হয় 4টায়। ছুটির ঘন্টা বাজলো। সকলে ব্যাগ গুছিয়ে বাড়ি যাওয়ার তাড়া লাগালো। কেউ আগে দৌড়াচ্ছে, কেউ কারো ব্যাগ ধরে টানছে, যেন আগে গেট পেরোতে পারলে বিশ্বজয় করে ফেলবে। স্কুল জীবনের এই মজা, কত আনন্দ মিশে থাকে এই সময়টাতে। মিথি আর অনিমা স্কুলের আমগাছটার নিচে দাঁড়িয়ে আছে। অনিমা হলো মিথির বান্ধবী। তার বাড়ি ওই পাশের গ্রামে। দুজনের পথ আলাদা, তবুও গেট পর্যন্ত একসাথে বেরোয়। মিথি রীতির জন্য অপেক্ষা করছে, কিন্তু রীতি আসার নামই নেই। অনিমা বলল, কোথায় রীতি? সবাই তো বাড়ি চলে গেল। ও মনে হয় চলে গেছে। মিথি ওর ক্লাস ঘরের দিকে গেল। কেউ নেই। আনিস চাচা দরজায় তালা দিচ্ছে। মিথিকে দেখেই কইল, কারো খোঁজো? চাচা রীতিকে দেখেছেন? না, আগে তো বাইরে হয়ে গেল, তুমি দেখোনি? মিথি ঘুরে আসলো। অনিমা মিলে গেট পেরোতে দুজনে দুদিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। হুট করে অনিমা বলে উঠল, এই মিথি, এটা প্রহর ভাই না? মিথি তাকালো। সত্যি প্রহর ভাই। দোকানের বেঞ্চে বসে কয়েকজনের সাথে গল্প করছে। তারা ওনার স্কুলের বন্ধু। আশেপাশে গ্রামের বলে সেও চিনে। আমার না হওয়া দুলাভাই এসেছে বলি না তো? বলেই দাঁত বাহির করে হাসলো অনিমা। মিথি কটমট করে তাকালো। অনিমা ভয়ে চুপসে গেল। বলল, ঠিক আছে, আমি আসি। কাল তাড়াতাড়ি আসিস, নয়তো আজকের মতো আবার বকা শুনতে হবে। অনিমা গেল। মিথি ঠায় দাঁড়িয়ে রইল। প্রহর বন্ধুদের সাথে কথা বলতে বলতে হঠাৎ চোখ যায় স্কুল গেটে, যেখানে মিথি দাঁড়িয়ে আছে। তার ভ্রু কুঁচকে এলো। সে দাঁড়িয়ে আছে কার জন্য? মনে প্রশ্ন জাগলো। আবার আশেপাশে রীতিও নেই। তখনই একজন বলে উঠল, ওটা মিথি না? তোর জন্য অপেক্ষা করছে নাকি? না, আমার জন্য অপেক্ষা করবে কেন? আমি এসেছি, ও তো জানে না। তাকিয়ে থাকতেই দেখতে পেল কোথা থেকে যেন পিয়াস আসলো। বাইক থামিয়ে বলল, মিতি, বাড়ি যাসনি কেন? চল তাড়াতাড়ি। আপনার স্কুল শেষ? হ্যাঁ, ছুটি হলো। রীতি কোথায়? তুই একা কেন? রীতি নাকি আগেই চলে গিয়েছে। পিয়াস আর কিছু বলল না। বাইক চলল। দুজনে ধীরে ধীরে হারিয়ে গেল পথের আড়ালে। পিছন থেকে কে একজন শুধু নিষ্পলক তাকিয়ে রইল। মিথি বাড়ির পাশে শান বাঁধানো পুকুর পাড়ে বসে আছে। এই পুকুরটা অনেক আগের। এখানে শমশের দেওয়ান আর মিথির দাদা তোফাইল পৈতৃক সম্পদ হিসেবে ভাগে পেয়েছিল। পুকুরে দুই বাড়ি মিলিয়ে মাছ ছাড়া হয়। পুকুরে বড় বড় মাছ আছে, যেমন রুই, তেলাপিয়া, শৈল। ছেড়ে দেওয়া
ছোট মাছ, ময়া, পুঁটি আরো অনেক রকমের মাছ আছে। মিথি একাই বসেছিল, তখনই শার্লিন এসে পাশে বসলো। মিথি তাকালো তার মুখ পানে, ঠোঁটের কোণে হাসি ঝুলে আছে। তা দেখে জিজ্ঞেস করলো, এত হাসির কারণ কি আপা? প্রেমে পড়েছি। মিথি বিশ্বাস করলো না, সে তার আপাকে চিনে, তাই বলল, তুমি প্রেমে পড়বে? ওই যে পাশের গ্রামের তাহের ভাই প্রস্তাব দিয়েছিল, এই জন্যই কি কাহিনী আমি কিন্তু ভুলিনি। শার্লিন আবারও দাঁত বাহির করে হাসলো। মিথির কাঁধ জড়িয়ে ধরে গায়ে এলিয়ে দিয়ে বলল, আহারে মিথি, তোর মতো আমারে কেউ বোঝে না। তোর একটা ভাই থাকলে সত্যি তার গলায় ঝুলে যেতাম। প্রেম পুকুরে বড়শি ফেলে তাকে প্রেমের ফাঁদে ফেলতাম। মিথি হা হয়ে গেল, চোখ বড় বড় করে তাকালো, যেন সে ভুল শুনছে। শার্লিন তার অবিশ্বাস্য চাহনি দেখে মজা নিচ্ছে। মিথি এবার একটুখানি ভেবে চট করে বলে ফেলল, নিজের ভাই নেই তো কি হয়েছে, কত ভাই তো। কোন ভাই? পিয়াস ভাই, প্রহর ভাই, রাহেল ভাই, তারপর শহরের জাহিদ ভাই, আর কতজনকে লাগবে? শার্লিন এবার হা হয়ে গেল। কি যুক্তি তার! মুহূর্তে কত ভাইয়ের লিস্ট দিল। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এত ভাই নিয়ে ঘুম পারিস কিভাবে? মাথায় থাপ্পড় দেয় না? ওটা এমন নয় আপা, এত বুদ্ধি নিয়ে ঘুমাস কিভাবে এমন হবে? শার্লিন মজা করতে ভুল বলেছিল, মিথি তা বুঝতে পারলো না। পিছনে কেউ এসে দাঁড়িয়েছে, তাদের কথাও শুনছে, সেদিকে দুজনের খেয়াল নেই। প্রহর নাকি? কবে আসলি? প্রহরের নাম নিতেই শার্লিন আর মিথি চমকে তাকালো। তাদের ঠিক 3 হাত পিছনে প্রহর দাঁড়িয়ে আছে, দৃষ্টি তাদের দিকেই। শার্লিন স্বাভাবিক থাকলেও মিথির অস্বাভাবিক লাগছে সে দৃষ্টি, কেমন মাদক মেশানো, যেন তাকালেই ধ্বংস। মিথি চট করে চোখ ফিরিয়ে নিল। প্রহর কথা বলা শেষ করলো। লিলি এসে বসলো ওদের দুজনের পাশে। মিথি জিজ্ঞেস করলো, কেমন আছে লিলি আপা? ভালোই আছি, তবে বিয়ে করে জীবনটা তেজ পাতা। কেন আপা, কি হয়েছে? দুলাভাই কি মারধর করে, বকা দেয়? মিথির এমন ভাবনাতে লিলি হাসলো, বলল, ধুর, এমন কিছু নয়। তবে বিয়ের আগে বাপের বাড়ির জীবন আরামের আর সুন্দর ছিল। বিয়ের পর দায়িত্ব, সারাদিন রান্না করো, বাসন মাজো, গোবর তোলো, আরও কত কি। এর চেয়ে পড়াশোনা করা ভালো ছিল। এই বুবু, এই কথা তুমি রীতিকে গিয়ে শোনাও তো। ও এখন থেকে বলে পড়াশোনা করে লাভ নেই, সে তো গোবরের ডালি চাটতে হবে। পার্থক্য শুধু এতটুকু, শিক্ষিত ঝি আর অশিক্ষিত ঝি। মিথির কথায় সকলে শার্লিন আর লিলি হেসে উঠলো। কেবল প্রহর বলল, যেমন গরু তেমন শিষ্য, দুটোতেই এক। একজন পরচোর, আরেকজন আমচামচোর। মিথির রাগ হলো, উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ, বলল, আমজাম চুরিকে চুরি বলে না, এটা হলো আমাগো অধিকার। গাছের আমজাম গ্রামের পোলাপানরা একটু একটু না খেলে কে খাবে? আর ওনের গাছে জিনিস চুরি করে খাওয়ার মজাই আলাদা। বলেই জেদ নাড়ালো। আহা! প্রহরের চোখ ভাঁজে ছোট্ট হয়ে এলো। ঘাটের অন্য পাশটায় বসতে বসতে জানতে চাইলো, তোদের অধিকার কে দিয়েছে শুনে? কে আবার? গাছ দিয়েছে, বলেছে সবারই তার থেকে অধিকার আছে, যে লাগিয়েছে তার থেকে বেশি আর আমাদের কম। মিথির যুক্তিতে শার্লিন আর লিলি গটগটিয়ে হেসে চলেছে। প্রহর অবাস্তব উত্তর শুনে স্থির হয়ে বসে আছে। তখনই মিলন ভাইয়ের আগমন হলো, হাতে তার মাছ ধরার জাল। প্রহর আগে বলল, মাছ তুলবে? হ্যাঁ দাদু, কইলো পুকুরে বড় মাছটা তুলতে, সমস্যা হলো উঠবে কিনা। দাদু, মাছটা তোর জন্য রাখছি, তুই আসলে তুলবে হয়তো। প্রহর শুনলো, একটু পর উত্তরে বলল, আমি এমন কে যার জন্য রাখতে হবে? বড় মাছ ভালো লাগে না এখন, সময় পেরিয়ে গেছে, পরিবর্তন হয়েছে পছন্দ। সময়ের সাথে সবই পরিবর্তন হয়। আজ এটা খেতে ভালো লাগছে, কাল সেটাই ভালো লাগবে না। হয়তো সেটা রুচির কারণে, নয়তো সময়ের ব্যবহারের কারণে। তার কথা বোধহয় কেউ শুনতে পেল না, তবে মিথি ঠিকই শুনেছে। ধীরে বলা কথাগুলো শান্ত মস্তিষ্কে কয়েকবার ভাবলো, বুঝতে পারলো কথাগুলো, তবে শেষেরটায় গড়মিল হলো। রুচি পরিবর্তন নাকি সময়ের ব্যবহার, কোনটা? সে তো এ বাড়িতেই থাকতো, তবে এই তবের উত্তর কেবল প্রহরী জানে। সে কি উত্তর দিবে? বাতাসের মতো হু হু করে কেটে গিয়েছে কয়েকটি দিন। আজ সোমবার, সকাল হতে দেওয়ান বাড়িতে জমজমাট আয়োজন। খাবারের গন্ধে ম ম করছে চারপাশ। প্রকৃতিতে গুমোট ভাব, বাতাস নেই। গাছের উঁচু ডালে কাক বসে ডাকছে, জানান দিচ্ছে তার তৃষ্ণার্তের।
মিথি ঘরে বসে আছে। দুপুর থেকে ঘর থেকে বেরোয়নি। মোহনিয়া বেগম ও রীতির মা ও বাড়ি গিয়েছেন সকাল হতেই। আজ শ্রাবণীকে দেখতে আসবে এবং বিয়ের পাকা কথা হবে। ছেলে পাশের গ্রামের চেয়ারম্যানের ছেলে, শহরে থাকে, চাকরিও করে। এজন্য সাহার দেওয়ান ও শমশের দেওয়ান সকলেই রাজি। মিথি যায়নি সেখানে। মেরিনা আছে, তাকে দেখলে মুখশ্রী আধার করে রাখে। কেউ না থাকলে কটু কথা শোনায়। তার অপরাধ, সে তার ফুপুর মতো দেখতে কিছুটা। না, ভালো লাগছে না বলেই মিথি ঘর থেকে বেরোলো। উকি ঝুঁকি দিল রীতির ঘরে, সেও নেই, হয়তো ও বাড়ি গেছে। কিরে ছুরি, বাড়িতে একলা কি করিস? ওই বাড়ির সবাই ওইখানে আছে। আসিয়া বানুর কথা শুনে মিথি তাকালো। লাল টুকটুকে ঠোঁটখানা নড়াচ্ছে মুখ পান দিয়ে। ভাতের আগে তার পান চাই। মিথি মুখ বাঁকিয়ে বলল, ও বাড়িতে নিশ্চয়ই মানুষে ভরপুর। আমার এত মানুষ ভালো লাগে না, তুমি যাও গিয়ে পান খাও আর নতুন নাচ জামাই দেখো। হ, এরপরে তোরটা দেইকা মইরা যাইম। বুড়ির শখ কত, আমারটা এখনই হইব না। সময় আইলে বুঝবি, পাত্র তৈরি আছে, খালি তোর পরীক্ষাটা হোক। আসিয়া বানু পান চিবোতে চিবোতে চলে গেল। মিথি ভ্রু কুঁচকে তাকিয়ে রইল দাদির দিকে। কি বলে গেল? কে ঠিক করা আছে? ধুর, এসব ভাবার সময় নেই, ভালো লাগছে না। বাড়ি থেকে বাহির হলো। ওই বাড়ি থেকে গোলমালের শব্দ আসছে। বাড়ির ছাদ থেকে নবনী তাকে ডাকলো। মিঠি আয়। না আপা, ভালো লাগছে না, পরে যাব। বলেই হাঁটা ধরলো তার মন ভালো করার জায়গায়। যখন খুব মন খারাপ থাকে কিংবা কিছু ভালো লাগে না, তখনই তার প্রিয় জায়গা পুকুর পাড়ে গিয়ে বসে থাকে। শান্ত জলের দিকে তাকিয়ে থাকলে তার মন ভালো হয়ে যায়। জলে গোধূলি বেলায় প্রতিচ্ছবি দেখা যায়, এসবে তার আনন্দ হয়। পুকুর পাড়ে গিয়ে তার পা থেমে যায়। কে একজন বসে আছে, পরনে লুঙ্গি আর টি শার্ট। মুখ দেখা যাচ্ছে না বিধায় চিনতে পারছে না। এদিকে অচেনা পুরুষ আসবে না, হয়তো মিলন ভাই কিংবা পিয়াস ভাই হবে। এই ভেবে এগিয়ে গেল। কারো পায়ের আওয়াজ শুনে প্রহর পিছনে তাকালো। মিথি থেমে গেল। প্রহর ভাই এখানে? মিথি আর এলো না, ঠায় দাঁড়িয়ে রইল। প্রহর এক ঝলক তাকিয়ে থেকে চোখ নামিয়ে নিয়ে বলল, বস। মিথি অনুমতি পেয়ে বসে পড়ল। পাশে দেখলো একটা ডায়েরি আর কলম। শুনেছিলাম প্রহর ভাই কবিতা লিখে, হয়তো তাই লিখছিল। দুজনের দৃষ্টি পুকুরের পানিতে। মিথু কিছু বলার জন্য উসখুস করছে। প্রহর তার মুখ পানে চেয়ে বুঝতে পারলো। জিজ্ঞেস করলো, কি বলবি বল। আপনি নাকি সুন্দর কবিতা লিখেন, কই দেখি তো। ওই ডায়েরিতে লেখা আছে নিশ্চয়ই। মিথি ডায়েরিটা নেওয়ার জন্য হাত বাড়ালো। হাতের স্পর্শ পাওয়ার আগেই প্রহর ছোঁয়া মেরে নিজের হাতে নিল। মিথি অবাক হলো এমন কাণ্ডে, সাথে লজ্জাও পেল। অনুমতি না পেতেই নিতে চেয়েছিল ভেবে। তখনই প্রহরের উত্তর আসলো, কবিতা লিখি না, কিছু অনুমতি লিখে রাখি। কখনো কঠিন বাস্তব, কখনো প্রেম, কখনো বা অজানা ভবিষ্যৎ নিয়ে লিখি। কারো কাছে প্রেমের কবিতা, কারো কাছে বাস্তববাদী, আবার কারো কাছে বিরহের কবিতা মনে হয়। আমার কাছে কেবল সবই মিছে মায়া মনে হয়। দেখা যায় ভালোবাসা যায় কিন্তু পাওয়া যায় না, ঠিক যেমন শীতের কুয়াশা, ভোর হলে দেখা যায়, রৌদ্র নামলে মিলিয়ে যায়। মিথি হা হয়ে শুনলো। কি ব্যাখ্যা! মনে মনে এও ভাবলো, প্রহর ভাই কি তবে প্রেমে পড়লো? হয়তো, নয়তোবা প্রেম বিরহের কথা বলবে কেন? প্রেম যদি হয়েই থাকে তবে বিরহ কেন আসবে? কুয়াশার মতো মিলিয়ে কেন যায়? কেন পাওয়া যাবে না? এসব প্রশ্ন মনে মনে ভাবলেও দ্বিতীয়বার জিজ্ঞেস করে আর ভুল করবে না। ডায়েরি পড়তে দিল না বলে মন খারাপটা একটু জেঁকে বসলো। সে তো ব্যক্তিগত চিঠি পড়তে চায়নি, চেয়েছিল কবিতা। শার্লিন আবার বলেছিল একদিন, আর মাঝে মধ্যে আসলে দেখতো কি যেন লিখতো। মিথি, এখানে কি করছিস? চাচি তোকে ডাকছে না? পিয়াসের কথা শুনে মিথি সেদিকে তাকালো। প্রহর তাকালো না, তার দৃষ্টি পানিতেই নিবদ্ধ। মিথির ইচ্ছে না থাকা সত্ত্বেও উঠে গেল। রয়ে গেল প্রহর আর পিয়াস। প্রহরের পাশে এসে দাঁড়ালো পিয়াস, বলল, বাড়িতে চল, দাদু খেতে ডাকছে আর মা তো খুঁজে বেড়াচ্ছে। মামিমাকে গিয়ে বলিও আমি পরে খাবো। এত ভালো মানুষ লাগে না। আর বিয়ে কি পাকা হলো? হ্যাঁ, সামনে শুক্রবার বিয়ে। এত তাড়াতাড়ি সব কিভাবে আয়োজন হবে বুঝতে পারছে না কেউ, কিন্তু কিছু করার নেই, পিছানো যাবে না। ছেলের ছুটি নেই, 1 সপ্তাহের মধ্যে আবার শহরে চলে যাবে। ও, ছেলের নাম জানো কি? পাশের গ্রামের জিনিস তো, ওই যে আমাদের সিনিয়র ছিল আসিফ, সেই পাত্র আগের চেয়ে সুন্দর হয়েছে দেখলাম।
আগে কেমন রোগা সোগা ছিল। প্রহর হেসে উঠল, প্রত্যুত্তরে বলল। মানুষের টাকা মেরে খেলে পেটে চর্বি জমবেই। পিয়াস ঠিক বুঝলো না, তাই জিজ্ঞেস করলো। কার কথা বলছিস? চেয়ারম্যানের কথা। ও আচ্ছা, আজকাল কি আর যোগ্য প্রার্থী আছে? নাই, আজকাল টাকা দিয়ে ভোট কিনে নেওয়া হয়। যার টাকা বেশি সে জয়ী। সে টাকা ঢেলে হয়েছে, এখন টাকা খাচ্ছে, এতে তার থেকে সাধারণের দোষ বেশি। তারা টাকার লোভী, টাকা নিয়ে তাদের মতো মানুষকে চেয়ারম্যান বানায়, পরে উপকার না পেলে সমালোচনা করে। বইয়ের পাতায় সোনাগরি কথা পড়লেও বাস্তবে কয়জন আছে সোনাগরিক? রাজনীতির কোনো নীতিই থাকে না, যার নীতি থাকে সে জয়ী হতে পারে না। প্রহর ফিসেল হাসলো। পিয়াসের কথাগুলো ভুল নয়, যেমন কুকুর তেমন মুগুর। পিয়াসকে মিলন ডাকলো, সে চলে গেল। প্রহর ডায়েরিটা হাতে নিল, ডায়েরির গায়ে হাত বুলিয়ে আনমনে বলে ফেললো। ডায়েরির প্রতিটা ভাঁজে শুধু তোমার নামে লেখা আছে। তীব্র ভালোবাসাময় অনুভূতি হয়ে, কখনো বা দূর আকাশের শুকতারা হয়ে তুমি থাকো আমার হৃদয়ের মাঝে। মিথি অলিন্দ নিয়ে শেষ বিকেলে যখন সবাই চলে গেল, কোলাহল কমলো। শমশের দেওয়ান আর সায়দা বানু বারবার বলেছেন যেতে। মোহনিয়া বেগম এসে বলল, মিথি উপায় না পেয়ে গেল, এত আয়োজন খেতে ডাকছে। মিথি গিয়ে বারান্দায় উঠতেই সামনে পড়লো মেরিনা। তাকে দেখেই যেন চোখ জ্বলে উঠলো। রাগে কিছু বলতে নিল, তখনই সেলিম উপস্থিত হলো। স্ত্রীর দিকে তাকিয়ে বলল, ওর উপর ক্ষোভ ঝেড়ে কি লাভ? দোষ তো আমার ভাগ্যের, আমিই ভালো নয় তাই শাস্তি পাচ্ছি। পরবর্তী থেকে যেন না দেখি ওকে কিছু বলছো। মেরিনা রাগান্বিত মুখখানা আধারে নিমজ্জিত হলো। ছলছল চোখে স্বামীর পানে চেয়ে রইল। দৌড় দিল সেখান থেকে। সেলিম মিথির সামনে আসলো, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মিথি তোর পচা চাচ্চু কষ্ট দেওয়ার শাস্তি পাচ্ছে, সেই শাস্তিতে সে ধুকে ধুকে মরছে। মিথি চমকে উঠলো, ঢোক গিলে তাকালো, মাথা নিচু করে রাখলো। সানোয়ার চলে গেল নিজ ঘরের দিকে। যেতেই মিথি চোখ তুললো, ভাবতে লাগলো এ কথা ছোট চাচ্চু কি করে জানলো? এ কথা তো ছোটবেলায় শুধু একজনকেই বলেছিলাম, তবে কি তিনি বলেছেন? আরে হো মিথিমণি, দাঁড়িয়ে আছিস কেন? মাকবুল বলল কথাটা। মিথি ছোট চাচা সে। মিথি হেসে চলল তার চাচার সাথে। বাবার কাজ থাকাতে আসেনি এখনো। শার্লিন নিজ ঘরে বসে পড়ছিল। প্রহর দরজায় ঠোকা দিল। শার্লিন ঘুরে তাকালো, প্রহরকে দেখেই বলল, ভাইয়া কিছু বলবেন? ভিতরে আসুন। প্রহর গিয়ে বসলো বিছানায়। শার্লিন চেয়ারে বসা, তার দিকে চেয়ে প্রশ্ন করলো। পড়াশোনা কেমন চলছে? ঠিকঠাক? শার্লিন মাথা নাড়ালো, বলল, সব ঠিকঠাক চলছে। সামনে আর বেশি সময় নেই, কয় মাস পরে ফাইনাল পরীক্ষা। খালামণি কবে আসবে? কালই আসার কথা। আপনি এসেছেন শুনলে আগেই আসতো, কিন্তু আমার শোনেনি। আচ্ছা ঠিক আছে, ভালো করে পড়, বুঝলে? পরীক্ষার জন্য ভালো রেজাল্ট আসে। শার্লিন আবারও মাথা নাড়ালো। প্রহর বেরিয়ে গেল। শার্লিন তখন দরজার দিকে তাকালো, দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, মানুষের সব থেকেও একা। মা বাবা না থাকলে পুরো পৃথিবী দেখায় তার বাস্তব খেলা। সন্ধ্যা হতেই মিথি আজ পড়তে বসেছে। পড়া যেন থামার নামই নিচ্ছে না। বিকেলে খেয়েছে বিধায় রাতে আর খাবে না বলে দিয়েছে। আজ রীতিকে পড়তে আসতে দেয়নি। সে আসলে গল্প বেশি হয়, পড়া কম। মিথি অঙ্ক করছে, কিন্তু একটা অঙ্ক সে কিছুতেই পারছে না। মানিক সাহেব সবে ফিরেছে। প্রথমে আসলেন মেয়ের ঘরে। টেবিলের পাশে খাটের উপর বসলো। টেবিলের উপর রাখলো মিথির পছন্দের ঝালমুড়ি। পাশের বাজারে নাম করা এক ঝালমুড়িওয়ালার কাছে কি যে মজাদার ঝালমুড়ি বানায়, তাই তো বাবাকে মাঝে মধ্যে আনতে বলে। মিথি খুশি মনে খাবে ভাবে, কিন্তু অঙ্ক পারছে না দেখে ঠোঁট উচালো। মেয়ের ভাবমূর্তি দেখে মানিক সাহেব জিজ্ঞেস করলো, কি হয়েছে আম্মা? এই অঙ্কটা বুঝতে পারছি না। মানিক সাহেব দেখলেন তিনি ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা করলেও এই অঙ্ক তাদের সময় ছিল না। অপরিচিত অঙ্ক বিধায় পারলো না, তাই বলল, খাওয়া শেষ করো, ও বাড়ি গিয়ে পিয়াসের থেকে বুঝিয়ে নিয়ে আসিস। মিথি মাথা ঝাঁকালো, তাই তো পিয়াস ভাই আছে, আর আমি এতক্ষণ চিন্তিত ছিলাম। মানিক সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। মিথি ঝালমুড়ি খেতে ব্যস্ত হয়ে পড়ল। খেতে খেতে নানান চিন্তা মাথার ভেতর জট পাকালো। মনে পড়লো প্রহর ভাইয়ের অজানা প্রেমিকার কথা। অমন নিশ্চুপ মানুষটাও কাউকে ভালোবাসতে পারে? অবশ্য ভালোবাসার অনুভূতি সবার মাঝেই থাকে। কেউ প্রকাশ করে প্রেমে পড়ে, কেউ অপ্রকাশিত রেখে ধুকে ধুকে মরে।
মিথি খারাপ লাগলো কেন জানি। যার জীবন কষ্টে ভরা সে আবারও পাবে কষ্টের পড়া। ইস, যদি তারে চিনতাম তাহলে কিছু করার চেষ্টা করতাম, কিন্তু আমি তো চিনিই না। মিথির খাওয়া শেষ হলো। খাতা আর অঙ্ক বইটা নিয়ে মোহনিয়া বেগমকে বলে বাড়ি থেকে বেরোলো। আহ! মিথি ভয়ে চিৎকার করে ধরফরিয়ে উঠল। সামনে রুহেল দাঁড়িয়ে দাঁত বাহির করে হাসছে। মিথির রাগ হলো, চোখ পাকিয়ে বলল, বেশি সম্মান দিয়ে ফেলছি, হ্যাঁ? যা আজ থেকে তুই ডাকবো। বড় ভাইয়ার সম্মানের যোগ্য নয় সারাদিন পিছু পড়ে থাকিস ভয় দেখাতে আর কাজে ব্যাকরা দিতে। রুহেল মাথার চুলগুলো হাত দিয়ে নেড়ে ভাব নিয়ে বলল, তোর থেকে সম্মান চাই না, তোর বান্ধবীকে চাই, তার সাথে একটু খাতির জমিয়ে দিস। মিথি চোখ ছোট্ট করে তাকালো। মনে করলো সেদিন স্কুলে যাওয়ার সময়ে বলা কথা। তার মানে এই ব্যাপার। আমার ঠেকা পড়ছে তোমার মতো ছেচ্চরের সাথে আমার বান্ধবীকে বিয়ে দেব। ওর পিছে তোমার যে ভালো ছেলে ঘুরে। আরে দে প্লিজ, আমার সাথে প্রেম করে দিলে পারলেই তোরও লাভ। ভাই দুলা ভাই একসাথে পাবি, বান্ধবীকে কষ্টে পাবি। মিথি দেরি হচ্ছে, সে চলে গেল উত্তর না দিয়ে। রুহেল হতাশ হলো, মাটিতে আধ বসা হয়ে মাথায় হাত দিয়ে বলল, শালার কপালে না আছে প্রেম, না আছে বিয়ে, আসে কেবল আম্মার গালি আর চাটার বাড়ি। মিথি সোজা পিয়াসের ঘরের সামনে গেল, কিন্তু ঘরে কেউ নেই। আসার সময় দেখলো সবাই আন্দন ঘরে। মিথি উপর থেকে পা বাড়ালো নিচে আসতে। নামতেই সায়েদা বানুর সঙ্গে দেখা। তিনি মিথিকে দেখেই অভিমানী হয়ে বলল, কি রে চুরি, এখন থেকে তোরে পাওয়াই যায় না। কই থাকিস? এদিক মারাস না কেন? প্রহর আসছে বলে? সে তো নিজে তোর মতো লুকিয়ে থাকে একলা ঘরের দৌড়ে। তোর দাদু তোরে ডেকেও পায় না। না না দাদি, তেমন নয়। কাল অনেক মানুষ এসেছিল, এই জন্য আসিনি। এত মানুষের ভিড় ভালো লাগে না। শ্বশুর বাড়ি গেলে তো ফাঁকা পাবি। তোরে এমন ভরা সংসারে বিয়ে দিমু, কেমনে পালাস দেখমু। মিথি, খাতা হাতে দাঁড়িয়ে কেন? সুচরিতা বেগমের কথা শুনে বলল, বড় আম্মা তোমার কাছেই যাচ্ছিলাম। পিয়াস ভাই কোথায়? কেন, কোনো দরকার? সে তো কি জানি কাজে তার বাবার সাথে বাহিরে গেল। মিথির মন খারাপ হলো। যা, এসে কি লাভ হলো? একটা অঙ্ক বুঝছিলাম না, সেটাই বুঝে নিতে এসেছিলাম। প্রহর আছে তো, ওর কাছে যা। ও অঙ্কে অনেক ভালো, পিয়াসের থেকেও বেশি মার্ক পেত। সুচরিতা বেগম আবার রান্নাঘরে চলে গেল। মিথি দাঁড়িয়ে রইল, যাবে নাকি যাবে না এই চিন্তায়। সায়েদা বানু পিছন থেকে বলল, ফহদ তোর দাদুর গানের ঘরে আছে, যা অঙ্ক শিখে আয়। মিথি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে এগিয়ে গেল। গানের ঘরটা উপরে হলেও দাদা দাদির শোয়ার ঘর নিচে। সায়েদা বানু তার ঘরে গেল। মিথি গান ঘরের কাছে যেতেই পা জোড়া থেমে গেল। পর্দার আড়ালে দাঁড়িয়ে রইল। প্রহর ভাই গান গাইবে বলছে, দাদু জোর করছে। গা একটা গান। তোর আম্মা কত ভালো গান গাইতো, কিন্তু এতটুকু বলতেই চোখে মুখে আধার নেমে আসলো। প্রহর মেঝের দিকে নজর রেখেই গাইতে শুরু করলো। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা। তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা। তোমার চাঁদের আলো মেলায় আমার দুঃখ সুখের অবসান। প্রহর কয়েক লাইন গেয়েই থেমে গেল। চোখ তুলে তাকাতে গিয়ে দেখতে পেল শ্যাম বর্ণের একজোড়া পা। পর্দার আড়াল থেকে লুকিয়ে থাকা জনকে দেখতে না পেল, পা দেখে চিনতে অসুবিধা হলো না। শমশের দেওয়ান গান শুনে বাহবা দিল। চমৎকার গেয়েছি, একদম মুগ্ধ হয়ে গেলাম। তোর মায়ের মতো মিথিরও কণ্ঠ, ওর মধ্যে আমি আমার পরমার ছায়া দেখি, তাই তো এত ভালোবাসি। প্রহর শুনে হাসলো, বলল না কিছুই। আড়াল থেকে মিথিও শুনলো, সাথে খুশিও হলো। প্রহর উঠে দাঁড়ালো। মিথি আড়াল থেকে পালানোর আগেই প্রহর তার সামনে দাঁড়ালো। মিথি শটান হয়ে দাঁড়ালো, আমতা আমতা করে বলল, ওই আপনার কাছে বড় মা পাঠালো, আর আড়ি পাতিনি। প্রহর পকেটে হাত রেখে ভ্রু কুঁচকে তাকালো, বলল, আমি কি জিজ্ঞেস করেছি বা বলেছি আরে পাচ্ছিস? চোরের মন পুলিশ পুলিশ বিষয়টা এমন হয়ে গেল না? মিথি চুপ করে রইল। প্রহর হাতে থাকা কলম দেখে জিজ্ঞেস করলো, হাতে খাতা কলম কেন?
কি বুঝতে এসছিস? একটা অঙ্ক বুঝছিলাম না। আব্বা পিয়াস ভাইয়ের কাছে আসতে বলল, কিন্তু পিয়াস ভাই বাড়িতে নেই। তার বড় মা আপনার কাছে আসতে বলল। প্রহর তাচ্ছিল্যের হাসলো। সে হাসির কারণ অবশ্য রহস্যময়। পা চালিয়ে যেতে যেতে বলল। ঘরে আয়। মিথিও পিছনে পিছনে পা বাড়ালো। যেতে যেতে মিঠি হুট করে বলল। প্রভুর ভাই, আপনি কিন্তু সুন্দর গান গাইতে পারেন। আমি বাইরে থেকে শুনেছি। গানটা আমার ভীষণ প্রিয়। কিন্তু এখন তো বসন্ত নয়। বর্ষার রাতে বসন্তের গান কেন গাইছেন? প্রহর থেমে গেল। আশেপাশে চোখ বুলিয়ে তার দিকে না তাকিয়ে উত্তর দিল। কেন, বর্ষায় কি বসন্তের গান গাওয়া যাবে না? গানের জন্য কি নির্দিষ্ট কালের অপেক্ষায় থাকতে হবে? একটু থেমে আবারও। আমার জীবনে বসন্ত আর বর্ষার মধ্যে কোনো পার্থক্য নেই। কেন? প্রহর পা চালালো। মিথির জানার আকাঙ্ক্ষা দেখে মুচকি হাসলো। প্রত্যুত্তরে বলল। সবার জীবনে বসন্ত রঙিন হয়ে আসলেও আমার জীবনে বসন্ত আসে কেবল ঝরা পাতার মৌসুম নিয়ে। প্রহর তার ঘরের ভেতর চলে গেল। থমকে দাঁড়িয়ে রইল কেবল মিথি। প্রহর ভাইয়ের হুটহাট এমন কথার অর্থ সে বোঝে না। ঝরা পাতার মৌসুম বলতে কি বোঝালো? তার জীবনের রঙিন কিছুই নেই। সকাল থেকে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, থেকে থেকে জোরে বাজও পড়ছে। হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামলো, ভিজিয়ে দিল মাটির বুক। ঝড় হওয়ায় আছড়ে পড়ছে গাছের ডালপালা, সাথে গাছের আম জাম। বৃষ্টির রেশ বেশি হচ্ছে, তত আরো আনন্দে মেতে উঠছে কৃষক। কিছুদিন যাবৎ বৃষ্টি হওয়াতে মাঠে পানি নেই, ধান ক্ষেত শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। সেচ ব্যবস্থা থাকলেও বৃষ্টির পানি বেশি উপকারী। মিথি ঘরে জানালা দিয়ে উকি দিচ্ছে, ঝড়ো হওয়া থামছে কিনা। বাজনা পড়লে মিথি এতক্ষণে দৌড় লাগাতো বৃষ্টিতে ভিজতে। বিদ্যুৎ চমকালে মিথি প্রচন্ড ভয় পায়, তাই বাধ্য হয়ে ঘরে বসে আছে। ঘর থেকে দেখছে বাহিরে তাদের আম গাছ থেকে অনেকগুলো আম পড়েছে। বাগানে নিশ্চয়ই আমে ভরে আছে। ঝড় আসলে কত আম পড়ে থাকে। লাভের থেকে ক্ষতি হলেও অবুঝ মনে সেটাই বড় আনন্দময় মনে হয়। রীতি তাদের বারান্দা থেকে ডাকছে। মিথি আপা, মিথি তার ডাক শুনে বাহির হলো। হ্যাঁ বল। চলো বৃষ্টিতে ভিজি আর আম কুড়িয়ে আনি। হামিদা চাচা আম বাগানে আমগুলো বেশি মিষ্টি। কাল নাফিস একে চুরি করে এনেছিল। মিথি আকাশের দিকে তাকালো। বৃষ্টির রেশ কমেনি, বাজনা পড়লো, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। তাই বলল। আম্মা দেখতে পেলে তো যাইতেই দিবে না। আগেরবার বৃষ্টিতে ভিজে কি জ্বর বাঁধালাম দেখিসনি? তবুও যাব, কিন্তু বৃষ্টি একটু কমুক, ঝড় হওয়া স্থির হোক। রীতি মাথা নাড়ালো। আগের মতো ধীরে বলল। ডাক দিও, আমি এখানেই আছি। প্রহর নিজের ঘরে বসে বই পড়ছে। প্রায় সকলে সকালের খেয়ে ঘুম দিয়েছে। এই বৃষ্টির মধ্যে কোথায় বা যাবে? বৃষ্টির দিনে ঘুম যেমন আরামের, তেমনি বইপ্রিয় মানুষদের জন্য বৃষ্টির দিনে বই পড়াও একটা উপভোগের সময়। প্রহরের হাতে হুমায়ুন আহমেদের কেউ কোথাও নেই বইটি রয়েছে। এই বইটা সে কয়েকবার পড়েছে, তবুও ভালো লাগে, তাই পড়ে। কোথাও একটা বাকের ভাইয়ের সাথে সে নিজের মিল পায়। বাকের ভাই যেমন পায়নি তার মুনাকে, হয়তো সেও পাবে না তার প্রিয় নামে ডাকা শোকতারাকে। বাকের ভাইয়ের ফাঁসি যেমন কাঁদিয়েছে সবাইকে, আমার মনকে কাঁদাবে কেবল সে। পার্থক্য শুধু এতটুকু, বাকের ভাই মৃত আর সে জীবিত নামক হয়ে পৃথিবীতে রয়ে যাবে। প্রহর এবার বই বন্ধ করলো। জানালা খোলা রেখেছে, যার কারণে হাওয়া এসে বইয়ের পাতা লন্ডভন্ড করে দিচ্ছে। বই বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়লো। ঘরের কোণে থাকা তার মায়ের ছবিটার দিকে তাকিয়ে বলল। তুমি কেন চলে গেলে? তুমি থাকলে আমার জীবনটা আজ অন্যরকম হতো। কাউকে হারানোর ভয় তাড়া করে বেড়াতো না, কেউ সীমন্তের তার কাটে বিছিয়ে দিত না। প্রহর আছিস? প্রহর চোখের জলটুকু লুকিয়ে ফেললো। হাসি মুখে সুচরিতাকে বলল। হ্যাঁ বলো মামিমা, কিছু দরকার? হ্যাঁ দেখ না বাবা, তোর মামা জমির আইল কাটতে পাশেই মাঠে গেল। এই ছাতাটা দিয়ে আয় তো। কত করে বললাম, ছাতা নিয়ে গেল না। মানুষটা কথা শোনে না। পরে দেখবো অসুস্থ হয়ে পড়ে থাকবে, তখন আমাকেই যত্ন করতে হবে। প্রহর তাদের ভালোবাসা আর সুচরিতা বেগমের যত্ন দেখে মুগ্ধ হয়। ভালোবাসা আসলেই সুন্দর। মানুষটা সুন্দর মনের, তাই তো সবাইকে আগলে রাখে, ভালোবেসে আপন করে নেয়। প্রহর ছাতাটা নিল, হেসে বলল। তুমি সেবা করে বলেই মামা অসুস্থ হয়েছে। ছাতা নিয়ে গেলে জ্বর বাঁধবে না, যত্ন পাবে না, তাই নিয়ে যায়নি, বুঝছো? সুচরিতা বেগম মুচকি হাসলো, মুখে আঁচল চেপে হাসি আড়াল করলো। প্রহর যেতে নিয়েও আবারও আসলো। সুচরিতা বেগম আসতে দেখে বলল। কিছু বলবি?
প্রহর আশেপাশে তাকালো, কেউ নেই, এটাই সময়। প্রীতি আপুর সাথে কথা বলবে? সুচরিতার চোখ চিকচিক করে উঠল। কতদিন হলো মেয়েকে দেখা তো দূর, কথাও বলেনি। যেদিন সবার বিরুদ্ধে গিয়ে সে ছেলের হাত ধরে বেরিয়ে গেল, সেদিন থেকে তার নামও এ বাড়িতে কেউ নেয় না। শমশের দেওয়ান এবং তার সব ছেলেদের একই মত, যে মেয়ে বংশের নাম ডুবিয়েছে, আবার একটা নিচু ঘরের ছেলের হাত ধরে চলে গিয়েছে, তার নাম উচ্চারণ হবে না। সেই থেকে 10 বছর কেটে গিয়েছে, মেয়ের সাথে যোগাযোগ হয়নি। সুচরিতা চকচকে অশ্রুসিক্ত চোখে বলল, তোর সাথে ওর যোগাযোগ হয়? হ্যাঁ, আপাতত ঢাকায় থাকে। ভাগ্যের জেরে একদিন ভার্সিটি থেকে ফেরার পথে দেখা হয়েছিল কিছু মাস আগে। তোমরা যাকে অবহেলা বেকার নিচু ঘরে বলে মেনে নাওনি, সে আজ সরকারি চাকরি করে। প্রীতি আপু সুখী আছে, তার সন্তান নিয়ে। জানো, পিচ্চিটা একদম আপার মতোই দেখতে। আপু যখন বলল আমি তার মামা হই, কি সুন্দর মিষ্টি কণ্ঠে মামা ডাকছিল।